খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির 3 দিনের কর্মসূচি। এদিকে করিডোর দিয়ে খাল কেটে কুমির এনেছে সরকার, বলছেন রিজভী। জানাবো জুলুম নির্যাতনে গণতন্ত্রের সর্বশেষ চিহ্ন মুছে ফেলা হয়েছে, বলছেন ফখরুল। প্রধানমন্ত্রী চীন সফর, নজর রাখছে ভারত ও যুক্তরাষ্ট্র। এদিকে আবার চুক্তির হেরিক, প্রশাসনে অস্বস্তি। এবং সর্বশেষ জানাবো পূর্বাঞ্চলের দখল বুঝে পেতে দীর্ঘ সময় লেগেছে সংসদে গণপূর্ত মন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির 3 দিনের কর্মসূচি। হাসপাতালে চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী 3 দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তিনি জানান, ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার 29 জুন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। 1 জুলাই সারা দেশের সব মহানগর এবং 3 জুলাই সারা দেশের জেলা সদরে সমাবেশ হবে। গত 21 জুন রাত 3:30টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার হৃদযন্ত্রের পেসমেকার বসানো হয়। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। করিডোর দিয়ে খাল কেটে কুমির এনেছে সরকার, বলছেন রিজভী। রেল লাইন চুক্তির মাধ্যমে ভারতকে করিডোর দিয়ে সরকার খাল কেটে কুমির এনেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব চুক্তি দেশকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোবলে গোটা জাতি আক্রান্ত। তিনি দেশের ভূখণ্ডকে অকাতরে দিয়ে দিচ্ছেন, সেখান থেকে পরিত্রাণ পেতে হবে। রিজভী বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি শেখ হাসিনা করেছেন, এসব চুক্তি করার পূর্বে তিনি জনগণের সম্মতি নেননি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে আমরা করিডোর দেব না। প্রধানমন্ত্রী সমালোচনা করে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন আর ভারত এক নয়। তাদের সঙ্গে আমাদের আকাশ পাতাল পার্থক্য। আমাদের সীমান্তে প্রতিদিন বাংলাদেশের গুলি করে হত্যা করা হচ্ছে। ভারত আমাদের পানির ন্যায্য হিস্সা দিচ্ছে না। অভিন্ন নদীর পানি তারা একচেটে নিয়ে নিচ্ছে। জুলুম নির্যাতনে গণতন্ত্রের সর্বশেষ চিহ্ন মুছে ফেলা হয়েছে, বলছেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতির সব অর্জনে এগিয়ে যাওয়ার অন্ধকারে হারিয়ে যেতে বসেছে। জুলুম নির্যাতনের ধারাবাহিকতায় গণতন্ত্রের সর্বশেষ চিহ্নকে মুছে ফেলা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে ডামি আওয়ামী লীগ সরকার জনগণের উপর ফ্যাসিবাদী অত্যাচারের প্রকোপ দিনকে দিন বাড়াচ্ছে। বিএনপির মহাসচিব বলেন, নির্যাতনের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসে আমি বাংলাদেশ সহ বিশ্বের নির্যাতিত ব্যক্তি, জাতিগোষ্ঠী, বর্ণ ও ভাষাগত সম্প্রদায়ের প্রতি জানাই গভীর সমবেদনা ও সহমর্মিতা। যুগে যুগে মানুষ বিভিন্ন দেশে স্বৈর শাসক, নিষ্ঠুর একনায়ক এবং একদলীয় শাসনের দ্বারা দমন পীড়নের শিকার হয়েছে এবং এখনো হচ্ছে। বিশ্ব শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র, মানব মুক্তি, প্রগতির আদর্শ দেশে দেশে কোনো না কোনো নিষ্ঠুর স্বৈর শাসকের দ্বারা ভুলণ্ঠিত। বিভিন্ন অঞ্চলে ভাষা, বর্ণ, জাতীয় সম্প্রদায় নিয়ে চলছে রক্তক্ষয়ী সংঘাত। রাজনৈতিক ভিন্ন মতের মানুষের চিহ্নিত করতে সহিংস স্বৈরশাসক কিংবা হিংসা কাতর অগণতান্ত্রিক দল চালাচ্ছে নির্দলীয় অত্যাচার, এমনটা দাবি করেন ফখরুল। বলেন, যেহেতু জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই, সেহেতু গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় দুঃশাসনের জগদ্দল পাথর জনগণের বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র, গণমাধ্যমকে হুমকি ও ভয় দেখিয়ে এবং নির্যাতন করে কব্জা করার অপপ্রচেষ্টা চলছে। রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার, তারা সরকারি জুলুমের শিকার হয়ে কেউ গুম হচ্ছে, পঙ্গু হচ্ছে অথবা পুলিশি হেফাজতে নির্যাতনের শিকার অথবা মৃত্যুবরণ করছেন। বাংলাদেশে আমরা এখন এক ভয়াবহ নৈরাজ্যের অন্ধকারে বাস করছি। প্রধানমন্ত্রী চীন সফর, নজর রাখছে ভারত ও যুক্তরাষ্ট্র। আগামী 8 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন। সেখানে অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিষয়ে বড় ধরনের চুক্তি এবং সমঝোতার স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। 9 জুলাই চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংওর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই সফরে চীনের সঙ্গে $700 কোটি সমপরিমাণ বাণিজ্য এবং অর্থনৈতিক চুক্তি হতে পারে। এর মধ্যে বাণিজ্য সহায়তা পাওয়া যেতে পারে $25 কোটি, বাজেট সহায়তা পাওয়া যাবে $200 কোটি। গতকাল গণভবনে অনুষ্ঠিত ভারত সফরের উপর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে, ভারত এবং চীনের সঙ্গে সমান্তরাল সম্পর্ক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মৌলনীতির অংশ। তিনি স্মারক করিয়ে দেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্র নীতির মূল বিষয় ছিল সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরতা নয়। আর তিনি সেই নীতি অনুসরণ করে চলছেন। তিনি এটাও বলেছেন যে, ভারতের সঙ্গে চীনের সঙ্গে খারাপ সম্পর্ক এটি ওই দুই দেশের বিষয়, এটি বাংলাদেশের বিষয় নয়। কাজে বাংলাদেশ চীন এবং ভারতের সঙ্গে সমান্তরালভাবে স্বাভাবিক সম্পর্ক রেখে চলবে। প্রধানমন্ত্রী গতকাল সংবাদ সম্মেলনে এটিও বলেছেন যে, ভারত বাংলাদেশের বিপদের বন্ধু আর চীন থেকে অনেক কিছু শেখার আছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী ভারসাম্য কূটনীতি স্পষ্ট। তিনি ভারত এবং চীনের উভয়ের সঙ্গে সম্পর্ক রাখতে চান এবং সেই নীতি অনুসরণ করেই চলছেন এবং বাংলাদেশের অর্থনীতি টানাপোড়েনের সমাধানের জন্য চীনের কোনো বিকল্প নেই বলে বাংলাদেশ মনে করছেন। এই কারণে চীনের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরের দিকে তাকিয়ে আছে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক
এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছে। 21 জুন 2 দিনের সফরে প্রধানমন্ত্রী ভারত সফর অত্যন্ত সফল হয়েছে বলে ভারতের গণমাধ্যমে স্বীকার করেছে এবং সেই সফরের পর ভারতের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাফ জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে বাংলাদেশের সঙ্গে তিস্তার পানির চুক্তি বা গঙ্গার পানি চুক্তি করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ মেনে নেবে না। এ ব্যাপারে আবার ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে। সবকিছু মিলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী চীন সফর ভারতের মধ্যে প্রতিক্রিয়া কি সৃষ্টি করবে তা নিয়ে বিভিন্ন মহলে আলাপ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী সাম্প্রতিক ভারত সফরের সময় চীনের বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে বলে জানা যায়নি, যদিও কোনো ভারতীয় গণমাধ্যমের ধারণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর মনোভাব জানার চেষ্টা করেছেন। তবে এর কোনো প্রভাব বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে পড়েছে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে না। অন্যদিকে চীনের উপর ক্রমবর্ধমান অর্থনৈতিক নির্ভরতায় যুক্তরাষ্ট্র এই সফরের দিকে তাকিয়ে থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ এই অঞ্চলে এখন চীনের একাধিপত্য প্রায় প্রতিষ্ঠিত হতে চলেছে। বিশেষ করে শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং নেপালের মতো দেশগুলো চীনের সঙ্গে অনেক ঘনিষ্ঠ হয়েছে এবং সেখানে মার্কিন প্রভাব বলাই প্রায় নিঃশ্বাসিত। এই বাস্তবতায় প্রধানমন্ত্রী চীন সফরে অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিষয়ে বাইরে রাজনৈতিক কোনো মেরুকরণ হয় কিনা সেটি দেখার অপেক্ষায় আছে কূটনৈতিক মহল। আবার চুক্তির হিড়িক, প্রশাসনে অস্বস্তি। টানা চতুর্থ মেয়াদে দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগ চুক্তিভিত্তিক নিয়োগের সংস্কৃতি থেকে সরে এসেছিল। বেশ কয়েকজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়নি। অবসরের পর তাদের স্থলে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু সরকার আবার চুক্তিভিত্তিক নিয়োগের সংস্কৃতিতে ফিরে গেছে বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসে অন্তত 2টি চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে, আরেকটি প্রজ্ঞাপন খুব শীঘ্রই জারি হবে বলে জানা গেছে। ইতিমধ্যে গত 9 জন পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকারকে 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর রেশ কাটতে না কাটতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নূরকে 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 1 জুলাই থেকে তার এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে দায়িত্বশীল সূচক নিশ্চিত করেছে। এদিকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে 1 বছরের জন্য আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এটি হবে তার জন্য দ্বিতীয় মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ। চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে এমনিতে নেতিবাচক একটি ভাব রয়েছে। বিনা কারণে বারবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার ফলে একদিকে যেমন প্রশাসনের জট তৈরি হচ্ছে, অন্যদিকে মেধাবী এবং তরুণরা পদোন্নতিতে বঞ্চিত হচ্ছেন বলে মনে করছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে একজন সচিবের যখন চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তখন সেই ধারাবাহিকতা অন্তত 7 থেকে 10 জন পদোন্নতি ব্যাহত হয়। এভাবে বঞ্চিত হচ্ছেন প্রশাসনের তরুণ ক্যাডাররা। উল্লেখ্য যে 15তম ব্যাচের দুজনকে ইতিমধ্যে সচিব করা হয়েছে। 15 ব্যাচের একজন কর্মকর্তা অবসরে যাওয়ার পর তিনি চুক্তিভিত্তিক নিয়োগে এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছে। অন্যদিকে 15তম ব্যাচের একজন এবার সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। সামনের দিনগুলোতে আরো কয়েকজন সচিব হওয়ার কথা, কিন্তু এইভাবে চুক্তিভিত্তিক নিয়োগের জট আবার নতুন করে তৈরি হওয়ায় তাদের পদোন্নতি ব্যাহত হয়েছে। এটি তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে। প্রশাসন ক্যাডারের একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে যে তারা মোটা দাগে চুক্তিভিত্তিক নিয়োগের বিরুদ্ধে। আবার এখন যখন একজন সরকারি কর্মকর্তা তার চাকরির শেষ প্রান্তে উপনীত হচ্ছে তখন তিনি চুক্তির জন্য মরিয়া হচ্ছেন। অবশ্য প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিবের বিষয়টি আলাদা। এটি প্রধানমন্ত্রীর এখতিয়ারাধীন বিষয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে, কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাজের ধরন একটি বিশেষায়িত এবং এই কাজের অভিজ্ঞতা দরকার। বাইরে থেকে হুট করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হলে তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করতে নাও পারেন। এরকম বিবেচনা থেকে হয়তো তোফাজ্জল হোসেন মিয়াকে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 1 বছর এই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হলে মোহাম্মদ সালাউদ্দিন, যিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি স্বাভাবিকভাবে মুখ্য সচিব হবেন। ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজের গতিতে কোনো সমস্যা হবে না, কারণ মোহাম্মদ সালাউদ্দিন দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত। এইরকম বিবেচনা থেকে হয়তো তোফাজ্জল হোসেন মিয়াকে অবসর দিয়ে বাইরে থেকে নতুন কাউকে মুখ্য সচিব করার ঝুঁকি নিতে চায়নি সরকার। কিন্তু অন্যান্য সচিবদের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে নানা রকম প্রশ্ন তুলেছেন। এই চুক্তিভিত্তিক নিয়োগের ফলে প্রশাসনে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা। পূর্বাঞ্চলের দখল বুঝে পেতে দীর্ঘ সময় লেগেছে সংসদে গণপূর্তমন্ত্রী। সংসদ অধিবেশনে গৃহায়ন গণপূর্তমন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরী বলেছেন, পূর্বাঞ্চলে ভূমি অধিগ্রহণ এবং সরেজমিনে ভূমির দখল বুঝে পেতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়েছে। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের অনুমোদিত বাস্তবায়ন মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে। এই সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করার লক্ষ্যে রাজুকের জোর তৎপরতা অব্যাহত রয়েছে। বৈশ্বিক করোনা মহামারীর কারণে ঘোষিত সাধারণ ছুটি ও লোকবলের অভাবে দীর্ঘদিন কাজের অগ্রগতি মন্থর ছিল বলে জানান তিনি। প্রকল্পের উন্নয়নের কাজ বিকল্পের কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রকল্প এলাকার অধিবাসী বা ক্ষতিগ্রস্ত জনগণের শুরুতে ভুল বুঝে মামলা মোকদ্দমা করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক অধিবাসী বা ক্ষতিগ্রস্তদের মধ্যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তিনি জানান, প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দ নিয়ে
বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকায় এই প্লট বরাদ্দ কার্যক্রম বিলম্বের কারণে শহরায়ন বিলম্বিত হচ্ছে। প্রকল্প এলাকায় মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ইত্যাদি স্থাপন বিদ্যমান থাকায় এবং এই স্থাপনসমূহ নির্ধারিত স্থানে স্থানীয় বাধার কারণে উন্নয়ন কাজে প্রকল্প এলাকায় মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ইত্যাদি স্থাপনা বিদ্যমান থাকায় এবং এই স্থাপনাসমূহ নির্ধারিত স্থানে স্থানান্তরে স্থানীয় বাধার কারণে উন্নয়ন কাজে বিলম্ব হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় গৃহ আইন কর্তৃপক্ষ স্বল্প মধ্যম আয়ের মানুষের অবসান নিশ্চিত করার প্রচেষ্টায় ঢাকাসহ সমগ্র দেশের বিভিন্ন জেলা উপজেলায় আবাসিক প্লট নির্মাণ এবং প্লট নির্মাণ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট, আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।